হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিড টু সাকসেস। আজকের টপিক এ ভিউ ফ্রম দ্য ব্রিজ, লিখেছেন আর্থার মিলার। তো এটা একটা প্লে। এই প্লেটা খুব ভালো, কেউ ভিডিওটি স্কিপ করবে না, সবাই পুরো দেখবে, নাহলে বুঝতে পারবে না। তো চলে আসি প্লেতে। এখানে মেন ক্যারেক্টারগুলো আগে বলি। এখানে ক্যারেক্টারগুলো হচ্ছে এডি কার্বন, বিয়েট্রেস কার্বন, ক্যাথারিন, মার্কো, রোডালফো, আলফিয়ারি। তো এদের পরিচয়গুলো বলে দিই কে কোনটা। এডি কার্বন হচ্ছে এই প্লের মেন প্রোটোগনিস্ট, বিয়েট্রেস কার্বন হচ্ছে এডির ওয়াইফ, আর ক্যাথারিন হচ্ছে এডির ভাইজি বা ভাগ্নি যা বলতে পারো। আর মার্কো আর রোডলফো হলো এডির কাজেন। ওরা ইটালি থেকে আমেরিকাতে এসেছে ইনকামের জন্য। আর আলফিয়ারি হচ্ছে এই প্লেতে এই প্লের হচ্ছে লয়ার। তো আলফিয়ারি হচ্ছে একজন ইটালিয়ান আমেরিকান লয়ার ছিলেন। তো এবার প্লেটার সম্পর্কে বলবো। তো আগেই বললাম যে এডি কার্বন হচ্ছে এই প্লের মেন প্রোটোগনিস্ট। তার এজ হচ্ছে 40। তিনি মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে। ব্রুকলিন নামে একটা জায়গা আছে, সেখানে তিনি কাজ করেন। আর এনার ওয়াইফ হচ্ছে বিয়েট্রিস কার্বন। আর এডি ছোটোবেলা থেকে তার ভাগ্নি বা ভাইজি ক্যাথারিনকে মানুষ করেছে। ক্যাথারিনের এজ এখন 17। তো ক্যাথারিন হচ্ছে খুব 17 এজ, খুব সুন্দর দেখতে, কিউট গার্ল। তো তিনি সবসময় ক্যাথারিনকে শেখাতেন বা বোঝাতেন যে তুমি এখন বড় হয়েছো, কেমন ড্রেস পরা উচিত, কীভাবে বিহেভিয়ার করা উচিত, কীভাবে থাকতে হয়, এসব বোঝাতেন। আর বিয়েট্রিস, তিনি হচ্ছে তার হাজব্যান্ডের প্রতি সবসময় একটু বিরক্তি বোধ প্রকাশ করতেন। কারণ তিনি সন্তুষ্ট ছিলেন না তার হাজব্যান্ডের উপর, কারণ তার হাজব্যান্ড সবসময় ক্যাথারিনকে শাসন করতো, ক্যাথারিনের পার্সোনাল ব্যাপারে ইনভলভ করতো, যার জন্য বিয়েট্রিস মাঝে মাঝে রেগে যেত খুব এসব বিহেভিয়ারের জন্য। আর অলিভিয়ারি ইটালিয়ান আমেরিকান লয়ার ছিলেন, আগেই বললাম। তো ইডি কার্বন যেখানে জব করতেন, যে টাউনে থাকতেন, আলিফিয়ারিও সেইখানেই থাকতেন। তো ওনার এজ হচ্ছে এখন 50। তিনি কখনো কখনো লোকেদের কারোর কেস দেখে তিনি এমন নিজেকে ইমোশনালি এমন ফিল করতেন যেন তিনি কিছু করতে পারছেন না বা হেল্পলেস, এরকমভাবে মনে করতেন। তো মার্কো হচ্ছে ইটালি থেকে আমেরিকাতে এসেছিলো, কারণ ইটালিতে সেরকম জব অপরচুনিটি বা ইনকাম সোর্সে ভালো অপরচুনিটি নেই। তো ওর বিয়ে হয়ে গেছে, 3টে বাচ্চা আছে, বাচ্চাগুলোকে ভালো করে মানুষ করার জন্য, ভালো করে ফ্যামিলি চালানোর জন্য। তো ও আমেরিকাতে এসেছিলো ভালো করে ইনকাম করে ও টাকা পাঠাবে বাড়িতে, সেজন্য ওর ওয়াইফ ওর বাচ্চাকে নিয়ে ইটালিতে থাকে, আর ও আমেরিকাতে এসেছে। আর রোডলফো ওর বিয়ে হয়নি, ও সিঙ্গেল। ও মার্কোর ছোট ভাই। ও আমেরিকাতে এসেছিলো কারণ কিছু জবের জন্য। ও হচ্ছে আমেরিকাতে পার্মানেন্ট মেম্বারশিপ হতে চেয়েছিল, ও এখানে পাসপোর্ট নিতে চেয়েছিল। আর ও হচ্ছে ভালো গান পারে, কুকিং পারে, তারপর স্টিচিং করতে পারে, এগুলো খুব ভালো করে রোডলফো করতে পারে। এবার প্লেটা শুরু করব। আলফিয়ারি কিভাবে প্লেটা শুরু করেছে। আলফিয়ারি অফিসে এসে বসেন এবং এই প্লে ওইখান থেকেই শুরু হন। উনি বলেন যে ওয়ার্কিং ক্লাস যে ক্লায়েন্টরা ওনার কাছে আসেন, ওদের প্রতি উনি খুব দয়াশীল। লয়ার, আলিফিয়ারি যে লয়ার ছিলেন, উনি খুব দয়াশীল ওনার কাছে যদি কোনো ওয়ার্কিং ক্লাস ক্লায়েন্টরা আসে। আলিফিয়ার কাছে কখনো কখনো এমন কেস আসে যেটা দেখে তিনি নিজেকে হেল্পলেস মনে করেন। একটু আগেই বললাম যে তিনি নিজেকে হেল্পলেস মনে করেন এমন কিছু কিছু কেস দেখে। এখন তিনি এডির পরিচয় দেন যে এডি ওর ভাইজি ক্যাথারিনকে বোঝায়, তুমি এখন ইয়াং 17 এজ হয়ে গেছো, তুমি খুব সাবধানে থাকবে, কারণ লোকেদের চোখ তোমার দিকে আছে, সবাই তোমার দিকে তাকিয়ে থাকে, তাই কেমনভাবে থাকতে হবে, কী ড্রেস পরতে হবে, কেমন বিহেভিয়ার করা উচিত, কেমন সাবধানে থাকতে হয়, এগুলো ক্যাথারিনকে বোঝাতো। ক্যাথারিনা এসব কথা ভালো করে বুঝতে পারতো না, ও মাঝে মাঝে কনফিউজ হয়ে যেত, কিন্তু ও তার আঙ্কেলের কথা সবসময় হ্যাঁ বলে দিত। আর এদিকে বিয়াট্রিসকে ইডি বলেন যে তার কাজেন মার্কো এবং রোডলফো ইটালি থেকে আমেরিকাতে অলরেডি এসে গেছে, ওরা আজ রাতে ওদের বাড়িতে থাকবে। ক্যাথারিন ওর আঙ্কেল ইডিকে জানায় যে ও হচ্ছে স্টেনোগ্রাফারের জব পেয়ে গেছে। তখন ইডি ফার্স্টে মানা করেন ওকে জব করতে না, কারণ ও 17 এজ ও স্কুল লাইফ
ওর স্কুল লাইফে প্রবলেম হবে। আর যে কোম্পানিতে জব পেয়েছে সেই কোম্পানিটা নাকি একটা ভালো জায়গা নেই, যে জায়গাটা আছে সেই জায়গাটা নাকি খুব একটা ভালো না। আবার এটাও বলে যে দিনকাল এখন ভালো না, কাউকে ভরসা বিশ্বাস করা যায় না। অ্যাটলিস্ট ইডি রাজি হয়ে যায় যে ক্যাথারিনকে এই জবটা করতে। ইডি ওর ভাইজির খুব খেয়াল রাখে, এসব দেখে বিয়েট্রিস খুব বিরক্তি হয়ে যায়। ইডি জিজ্ঞেস করে যে তোমার প্রবলেম কি, ও কিছু বলে না, চুপচাপ থাকে। মার্কো অ্যান্ড রোডলফো ওদের ঘরে এন্ট্রি করলো। মার্কো বলেন যে ওর ফ্যামিলির কথা, যেমনি আগে বললাম যে ওর ফ্যামিলি চালানোর জন্য, বাচ্চাদেরকে ঠিকমতো মানুষ করার জন্য ইটালি থেকে আমেরিকাতে আসে ইনকাম সোর্সের জন্য। একদিকে রোডলফো ভাবে যে ও আমেরিকাতে পার্মানেন্ট মেম্বারশিপ হয়ে গেলে ও ভালো করে এখানে ইনকাম করবে, দিয়ে নিজের টাকায় একটা বাইক কিনবে। যত দিন বাড়ছে এদিকে ক্যাথরিনের সঙ্গে রোডালফোর ভালো পরিচয় হয়, ওরা দুজনে একসাথে টাইম কাটানো শুরু করে, দুজনে খুব ক্লোজ হয়ে যায়। এইসব দেখে ইডি রেগে যেত, ইডির মুড অফ থাকতো, তাই ও বিট্রিসের সাথে মাঝে মাঝে কখনো ঝগড়া করে ফেলতো। বিট্রিস একদিন বুঝতে পারে এটা, যে ইডি ওদেরকে দেখে রেগে যেত, মানে সেই ক্যাথারিন আর রোডলফো এরা দুজনে যে একসঙ্গে থাকতো, দুজনে খুব ক্লোজ থাকতো, একসঙ্গে টাইম কাটাতো, এইসব দেখে রেগে যেত। তো বিয়েটরিস হচ্ছে ইডিকে বোঝানোর চেষ্টা করে যে দেখো ওরা দুজন এখন অ্যাডাল্ট বড় হয়েছে, ওরা চাইলে দুজনে বিয়ে করতে পারে, তোমার এতে প্রবলেম ক্রিয়েট করা উচিত না। ইডি এ কথা শুনে খুব রেগে যায় এবং বলেন বিয়েটরিসকে, আজকের থেকে আমি তোমার সাথে বেডরুম শেয়ার করবো না। এইসব দেখে বিয়েট্রিস খুব ডিস্টার্ব হয় এবং খুব দুঃখ পায় যে এরকম কেন বললো, ওর হাজব্যান্ড এরকম কিভাবে ওকে বলতে পারে। ইডি আবার ক্যাথারিনকে বলে যে রোডালফো তোমাকে বিয়ে করতে চায়, শুধুমাত্র ওর স্বার্থ আছে, কারণ ও আমেরিকাতে পার্মানেন্ট মেম্বারশিপ হতে চায়, আর তোমাকে যদি ও বিয়ে করে তাহলে ও আমেরিকাতে পার্মানেন্ট মেম্বারশিপ হবে। নালে ও তোমাকে ভালোবাসে না বা তোমাকে পছন্দ করে না, ওর কোনো ইন্টারেস্ট নেই তোমাকে বিয়ে করার। তো এই কথা শুনে বেচারা ক্যাথারিন খুব দুঃখ পায়, স্বাভাবিক এটা দুঃখ পাওয়ারই কথা, খুব কাঁদতে কাঁদতে নিজের রুমে চলে যায়। বিয়েটরি সেদিকে বলে যে তুমি ক্যাথারিনকে নিজের অবস্থাতে ছেড়ে দাও, ও বড় হয়েছে, ওকে ও যার ইচ্ছা, ওর যা ইচ্ছা ওকে করতে দাও, তুমি প্রত্যেকটা ব্যাপারে হচ্ছে ইন্টারফেয়ার করো না। এদিকে ইডিকে বুঝে কোনো লাভ না হয়ে বিয়েটরিস হচ্ছে ক্যাথারিনার রুমে চলে যায়, দিয়ে ক্যাথারিনকে বোঝায় যে দেখো তুমি তুমি যে বড় হয়েছো, তুমি যে নিজের ভালো মতো নিজে বোঝো, তো তুমি এমন কোনো কিছু বিহেভিয়ার করো যাতে তোমার আঙ্কেল বুঝতে পারে যে তুমি বড় হয়ে গেছো, তুমি আর এখন সেই ছোট বাচ্চা মেয়েটি নয় যে তোমার প্রত্যেকটা ব্যাপারে ইন্টারফেয়ার করতে হবে। তো তুমি এমন কিছু করো যাতে তোমার আঙ্কেলও দেখে ভাবেন যে না তুমি সত্যি বড় হয়ে গেছো, নিজের ভালো তুমি নিজেই বুঝবে, তাহলে তোমার আঙ্কেল আর তোমার প্রত্যেকটা ব্যাপারে ইন্টারফেয়ার করবে না এবং তোমাকে বকাঝকা করবে না। তো ক্যাথারিন এসব দেখে ভাবছে যে ওর আন্টি কেন ওকে এসব বলছে। তারপর ইডি যে সেই লয়ারের কথা বলেছিলাম যে অলিফিয়ারি, সেই লয়ারের কাছে যান এবং তিনি সব বলেন রোডালফো এবং ক্যাথারিনের ব্যাপারে। ইডি চান না যে রোডালফো এবং ক্যাথারিন বিয়ে করুন, কারণ ইডি মনে করেন যে রোডালফো ঠিক না ক্যাথারিনের পক্ষে। তো তিনি সব কিছু ব্যাপারটা লয়ারকে জানান। লয়ার বলেন যে ওরা এখন দুজনেই অ্যাডাল্ট, তো ওদের বিয়েটা আটকানো সম্ভব নয়। যদি আপনি ওদের একটা রিপোর্ট করেন যে রোডালফো আর হচ্ছে মার্কো এরা দুজনে ইললিগালি আমেরিকাতে এসে গেছে, তাহলে হয়তো এই বিয়েটা আটকানো যেতে পারে। তো ইডি বলেন যে আমার যা করতে আমি করব, আমি এই কাজটাও করতে রাজি, কিন্তু ওদের বিয়েটা কোনোভাবে হতে দেবো না। আর এসব দেখে অলিভিয়ারি খুব টেনশনে থাকেন, যে তিনি বুঝতেই পারেন যে ইডি এমন কোনো কিছু করবে যাতে ওদের বিয়েটা আটকানো যায়। তারপরে একদিন ইডি হচ্ছে হঠাৎ করে এসে দেখেন যে রোডালফো এবং ক্যাথরিন খুব ক্লোজভাবে একসাথে আছে। তো এটা দেখেও খুব রেগে যায় এবং খুব এটা সেটা মানে বলে, রোডালফোকে বকাঝকা করে যে তোমার ক্যাথরিনের সঙ্গে এরকম করা উচিত না। ইডি আবার তার লয়ারের কাছে যায় এবং তার লয়ারকে বলে যে যে করে হোক এই বিয়েটা আটকাও। তো লয়ার নিজে ভয় পান যে ইডি কোনো কিছু খারাপ কাজ না করে ফেলে, তো সেজন্য তিনি নিজেই রিপোর্ট করেন মার্কো এবং রোডালফো নামে যে ওরা ইলিগালি আমেরিকাতে এসে গেছে। আর ক্যাথারিন এদিকে খুব ভয় পায় যে রোডালফোকে যখন তখন অফিসার এসে অ্যারেস্ট করতে পারে, সেজন্য ও ডিসাইড করে যে খুব তাড়াতাড়ি ওরা বিয়ে করবে। আর এদিকে ইডি কনভিন্স করে ক্যাথারিনকে যে তুমি এই বিয়েটা করো না, তুমি এই বিয়েটা করো না, এইদিকে কনভিন্স করে। আর ইডি খুব ইমোশনাল হয়ে পড়ে, ও ভাবে যে ছোট থেকে আমি হচ্ছে ক্যাথারিনকে মানুষ করেছি এই দিন দেখার জন্য, আর রোডালফো আমার কাছ থেকে ক্যাথারিনকে কেড়ে নিচ্ছে। তো হচ্ছে সেই জন্য অ্যালফিয়ারি ওকে বলেছিলেন, মানে লয়ার ওকে বলেছিলেন ইডিকে যে তুমি নিজের কন্ট্রোল, মানে ইমোশনকে কন্ট্রোল করো। কিন্তু ইডি এসব কিছু, এটির উপর কোনো এফেক্ট হয়নি এসব কথার। তো ইডি হচ্ছে যা কিছু মানে চেষ্টা করছেন যাতে এই বিয়েটা আটকানো যায়। তারপরে একদিন হঠাৎ করে রোডালফোকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায়।
তখন হচ্ছে ক্যাথরিন খুব কান্নাকাটি করে, আর মার্কোকেও অ্যারেস্ট করে নিয়ে যায়, কারণ যেহেতু ওদের দুই ভাইয়ের নামেই রিপোর্ট করেছিল যে ওরা দুজনেই ইলিগালি আমেরিকাতে এসে গেছে। তো বিয়েটরিস এটা বুঝতে পারে যে এসব প্ল্যানিং, এসব কাজকর্ম মানে ওর হাজব্যান্ড করেছে, ইডি এসব কাজকর্ম করেছে। তো তিনি ইডিকে বোঝান যে তোমার এরকম করা উচিত হয়নি। আর এদিকে ক্যাথারিন খুব কান্নাকাটি করে রোডালকোকে ধরে, দুজনে মানে খুব কান্নাকাটি করতে থাকে, খুব একটা ইমোশনাল সিন এখানে হয়ে যায়, ইমোশন সিন এখানে হয়ে যায়। তারপরে সেই মানে লয়ার আলিফিয়ারি, ও হচ্ছে মার্কো, রোডালফো এদের দুজনের সঙ্গে দেখা করেন, আর সাথে ক্যাথারিনও থাকে। তো তিনি বোঝান রোডালফোকে যে তুমি চাইলে ক্যাথারিনকে বিয়ে করে আমেরিকার পার্মানেন্ট মেম্বারশিপ হতে পারো। আর তিনি মার্কোকে বলেন যে তোমাকে আমি বেল দিতে পারি, কিন্তু তোমার এখন কিছুদিন আমেরিকাতে থাকা যাবে না, তোমাকে ইটালিতে চলে যেতে হবে। আর তুমি আমাকে প্রমিস করো, তোমাকে যদি আমি বেল দিই, তাহলে তুমি হচ্ছে ইডির কোনো খারাপ কাজ করবে না, বা ইডিকে কোনো খারাপভাবে তুমি কোনো মানে আঘাত দেবে না। কারণ যেহেতু মার্কো খুব রেগে আছে, কারণ মার্কো এসেছিল ওর ফ্যামিলি চালানোর জন্য, ভালো করে ইনকাম করবে বলে, কিন্তু ইডি ওর সেই রাস্তাটা বন্ধ করে দিল, সেজন্য মার্কো ইডির উপর খুব রেগে আছে। তাই হচ্ছে লয়ার মার্কোকে বলেছিল যে তুমি আমাকে প্রমিস করো, আমি যদি তোমাকে বেল দিই তাহলে তুমি ইডিকে কোনোভাবে আঘাত পৌঁছাবে না। তো এটা ওর আগে এদিকে রেগেও থাকে, কিন্তু এদিকে প্রমিস করেও ফেলে। আর রোডালফো আর ক্যাথারিন এরা বিয়ে করবে বলে সব কিছু রেডি করে, সব কিছু ঠিকঠাক করে। রোডালফো ইডিকে বোঝায় বা বলে যে দেখো মার্কো আসবে, আমার দাদা আসবে, তুমি কিন্তু নিজের রাগ কন্ট্রোল করবে, ওর সঙ্গে কোনো কিছু করবে না। আর সত্যি ইডি হচ্ছে মার্কো ইডি দুজনে দেখাদেখি হওয়া মাত্র দুজনের ঝগড়া শুরু হয়ে যায়। ইডি একটা ছুরি নিয়ে নেয়, দিয়ে লাস্টে এরকম হাতাহাতি হতে হতে মার্কোর হাত থেকে ভুলবশত ছুরিটা ইডির গায়ে লেগে যায়, দিয়ে ওইখানেই স্পট ডেট হয়ে যায় ইডির। আর এদিকে সবাই মানে এই সিন দেখছে, ওইখানে পুরো লোকজনের ভিড় হয়ে গেছে, ওইখানে লয়ারও উপস্থিত ছিল, সবাই এসব দেখছে। আলফিয়ারি খুব কষ্ট পান এইসব দেখে, তিনি ভাবছিলেন যে একটা সময় মানে ইডির কিছু পজিটিভ দিকও আছে, কিছু নেগেটিভ দিকও আছে। যেহেতু ক্যাথারিন বড় হয়ে গেছে, ওর বিয়েটা আটকানো এভাবে উচিত ছিল না। এদিকে মার্কোর হচ্ছে ইনকামের সোর্স বন্ধ করা উচিত ছিল না। আবার এদিকে হচ্ছে ইডি যে ক্যাথারিনকে নিয়ে যে ইমোশন হওয়াটাও খুব একটা মানে মানে খারাপ না, কারণ তিনি যেহেতু ছোটোবেলা থেকে মানুষ করেছে, প্রত্যেক গার্জেনেরই যেমনি ইচ্ছা থাকে। তো এরকম ইডির মধ্যে কিছু খারাপ গুণও আছে, কিছু ভালো গুণও আছে, সেটাই আলফিয়ারি মনে করে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে অ্যান্ড অন্যদের সাথে শেয়ার করবে, যাতে অন্যরাও হেল্পফুল হতে পারে। তোমাদের কারো কোনো কিছু বলার থাকলে কমেন্ট করবে। আর যারা এনএসইউ ইউজি সেকেন্ড ইয়ার, সিসিইজি 7, 8, 9, 10 সাবসিডারি পেপারের সাজেশন পেতে চাও, আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করো, ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। আর যারা নিউ ভিউয়ার্স আছো তারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো, টপিক ওয়াইজ সামারি অ্যানালাইসিস ভিডিও অ্যান্ড ইম্পর্টেন্ট সাজেশন ডিসকাশনের ভিডিও পাওয়ার জন্য।